আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় প্রতিশ্রুতির অর্থ দেওয়ার তাগিদ শেখ হাসিনার COP26 সম্মেলনে 4 প্রস্তাব। শ্রমিকদের বকেয়া বেতন না দিয়ে নারায়ণগঞ্জে কারখানা বন্ধ ঘোষণা, প্রতিবাদে সড়ক অবরোধ ও সভা সমাবেশ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের নিয়মরক্ষার ম্যাচ আজ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21শে সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, জন্মগত সমস্যা সহ নানা কারণে দেশে 10 লাখ মানুষ অন্ধ, মরণোত্তর চক্ষুদাতার সংখ্যা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বিশ্বের ধনী ও উন্নত দেশগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কটল্যান্ডের গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলন COP26-এ দেওয়া ভাষণে তিনি উচ্চ কার্বন নিঃসরণকারী দেশগুলোকে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা সহ 4 দফা প্রস্তাবও দেন। আর জানাচ্ছেন দুলি মল্লিক। পৃথিবীকে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচাতে গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলন COP26 বিশ্ব নেতাদের সাথে এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বিশ্বের জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ। মাত্র 0.47% কার্বন নিঃসরণ করলেও বড় মাত্রায় ক্ষতি পোহাতে হচ্ছে এদেশকে। 0.47% of global emissions, Bangladesh is one of the most climate vulnerable countries. এ অবস্থায় বিশ্ববাসীর কাছে 4 দফা প্রস্তাব তুলে ধরেন শেখ হাসিনা। এর মধ্যে প্রথমে উচ্চ কার্বন নিঃসরণকারী দেশগুলোকে সতর্ক করেন তিনি। Excellencies, let me end with following 4 points. First, the major emitters must submit ambitious NDCs and implement those. একই সাথে বিশ্বের উন্নত দেশগুলোকে বছরে $100 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি পূরণের তাগিদ দেন শেখ হাসিনা। Developed countries should fulfill their commitments of providing $100 billion annually with a 50-50 balance between adaptation and mitigation. বাংলাদেশ সহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সাশ্রয়ী অর্থে পরিবেশ বান্ধব প্রযুক্তি সরবরাহ সহ জলবায়ু উদ্বাস্তুদের সহায়তার উপর জোর দেন প্রধানমন্ত্রী। দুলি মল্লিক, 21শে টেলিভিশন। বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেয়ায় বিপাকে নারায়ণগঞ্জের ওপেক্স গ্রুপ অ্যান্ড সিনহা গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক। প্রতিবাদে সড়ক অবরোধ ও সভা সমাবেশ করেছেন তারা। দ্রুত সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের ক্যামেরায় বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে 1.5 যুগ ধরে চলছে ওপেক্স গ্রুপের সিনহা গার্মেন্টস। শ্রমিক প্রায় 12,000। গত কয়েক মাস ধরে বেতন পান না শ্রমিকরা। এই বিষয়ে 3রা অক্টোবর শ্রম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে সমঝোতা হলেও 29শে অক্টোবর বিনা নোটিশে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এতে অনিশ্চয়তায় পড়েন শ্রমিকরা। আমরা অনেক দিন যাবত এই ফ্যাক্টরিতে চাকরি করি, কিন্তু সে আগে অনেক পাওনা দাওনা ঠিক মতন দিছে, কিন্তু এখন অনেক দিন যাবত ধরে সে আমাকে পাওনা দাওনা নিয়ে অনেক ঘোরাঘুরি করতেছে। বাচ্চাদের স্কুল বেতনও দিতে পারি না, পরীক্ষার ফিও দিতে পারি না, এভাবে অনেক কষ্টে আছে। আমরা রাস্তায় ঘুরবো আর কতদিন। মালিককে আহ্বান করতেছি সেজন্য আমাদের সাথে বসে এটা ডিসকাস করে এবং আমাদেরকে কিছু হলেও এর একটা ব্যবস্থা করে। বকেয়া বেতন পরিশোধ সহ 4 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন শ্রমিক নেতারা, কিন্তু কোনো সমাধান হয়নি। গত 19শে অক্টোবর কারখানা 28-এর ক দ্বারা বন্ধ ঘোষণা করেন, কিন্তু শ্রমিকদের যে বকেয়া বেতন ভাতা পাওনা আছে এবং তাদের যে চাকরির আইনি ক্ষতিপূরণ সেটি প্রদানের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট ঘোষণা সেখানে নেই। এদিকে এসব বিষয় জানতে চাইলে গার্মেন্টস কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হননি। মুশফিকা নাজনীন, 21শে টেলিভিশন।
জন্মগত সমস্যা সহ নানা ত্রুটির কারণে দেশের প্রায় 10 লাখ মানুষ অন্ধ। এর মধ্যে কর্নিয়ায় সমস্যায় দৃষ্টি হারিয়েছেন 5 লাখ। মরণোত্তর চক্ষুদাতার সংখ্যা বাড়লে দৃষ্টিহীন মানুষ আলো পাবে, পরামর্শ চিকিৎসকদের। রিয়াজ সুমনের রিপোর্ট। অপার সৌন্দর্যের এই পৃথিবীর আলো রং রূপ দেখার অন্যতম মাধ্যম হচ্ছে চোখ। দৃষ্টিহীন মানুষের কাছে এই অনুভব একেবারে শূন্য কিংবা তার মতো করে কল্পনার কোনো কিছু। একটা সময় দৃষ্টিহীন অন্ধত্বকে সৃষ্টিকর্তার অভিশাপ বা ভাগ্যের লিখন বলেই মেনে নিতেন। সময় বদলেছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান আর প্রযুক্তির মাধ্যমে এখন বিভিন্ন ধরনের অন্ধত্ব রোধ করা যাচ্ছে। চোখের চিকিৎসা অপেক্ষাকৃত অনেকখানি এগিয়েছে, তারপরও দৃষ্টিহীনের সংখ্যা প্রায় 10 লাখ। আমরা যে স্টাইলে এবং যেভাবে চোখ পাচ্ছি, ধরেন বছরে 100টা, এই করে আমার প্রায় 8-10 হাজার বছর লেগে যাবে এই 5 লক্ষ লোকের মধ্যে চোখ দিতে। অথচ আমরা যে পরিমাণ ডেথ গোটা বাংলাদেশে হয়, তার যদি অনলি 2% পাই, এই তাতেই আমাদের মোটামুটি প্রায় 10 লাখ চোখ পেয়ে যাব বছরে। চিকিৎসকেরা বলছেন, মরণোত্তর চক্ষুদানে উৎসাহ দিলে অন্ধত্ব ঘুচবে অনেকের। আমার মৃত্যুর পর তোমরা নিকটস্থ চক্ষু ব্যাংক, সন্ধানী চক্ষু ব্যাংকে খবর দিবে, ওরা এসে আমার চোখ নিয়ে যাবে, তোমরা সহযোগিতা করবে, ওয়াদা করো। এইভাবেই যদি ঘরে ঘরে চক্ষুদাতা সৃষ্টি হয়, সেই চোখ আমরা খবর পাবো, এবং এই চোখ দিয়ে আমরা আমাদের এই অন্ধ মানুষগুলো যারা অধীর আগ্রহে আমাদের দিকে তাকায় আছে যে কোন সমস্যা চোখটা পায়, পেলে সে সমাজে একজন সক্ষম ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে। মরণোত্তর চক্ষুদানে ধর্মীয় কোনো বাধা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশের বরেণ্য মানুষদের অনেকেই চোখ দান করেছেন। চোখ দান করতে অন্যদেরও উৎসাহিত করা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। দেশের বিভিন্ন জেলায় কদর রয়েছে নকশি কাঁথার, রপ্তানি হচ্ছে বিদেশেও। সকাল 9টার 21 সংবাদ। দেশে বছরে রক্তের চাহিদা প্রায় 5 লাখ ব্যাগ, তবে ব্যক্তিগত উদ্যোগ ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় মিলছে প্রায় 70%। যোগানে এমন ঘাটতি থাকায় রক্তের অভাবে প্রাণ যাচ্ছে বহু মানুষের। সংশ্লিষ্টরা বলছেন, রক্তদানে সক্ষম জনগোষ্ঠীর মাত্র 2% যদি স্বেচ্ছায় রক্তদান করেন, তাহলে বছরে বেঁচে যাবে লাখো রোগীর জীবন। রিয়াজনের আরেকটি রিপোর্ট, ছবি তুলেছেন মনিরুল ইসলাম। মানবদেহের অপরিহার্য উপাদান রক্ত। ছোট বড় নানা ধরনের অস্ত্রোপচার, দুর্ঘটনা, প্রসবকালীন জটিলতা, ডেঙ্গু জ্বর, থ্যালাসেমিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্তদের জীবন বাঁচাতে দেশে প্রতিদিন প্রয়োজন 1.5 থেকে 2,000 ব্যাগ রক্তের। কিন্তু ব্যক্তিগত উদ্যোগ ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় দৈনিক যে পরিমাণ রক্ত স্বেচ্ছাদান কর্মসূচির মাধ্যমে পাওয়া যায়, তাতে চাহিদা মেটে না। ঘাটতি থাকে কমপক্ষে 30%, আর এর ফলে শুধুমাত্র রক্তের অভাবেই মারা যান বহু মানুষ। তবে সংকট সমাধানের পথ খুব কঠিন নয়। সক্ষম জনগোষ্ঠীর মাত্র 2% মানুষ যদি স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন, তাতেই মিটে যায় ঘাটতি। রক্তের অভাবে মরতে হয় না কোনো রোগীকে। রক্তের বিকল্প শুধু রক্তই। এখন আর আর্টিফিশিয়াল কোনো কিছু তৈরি করা যায় না এই পূর্ণাঙ্গভাবে, যেটা রক্তের চাহিদাটাকে পূরণ করবে। সুতরাং ওই রক্তটাকে আমাকে দিতে হবে। সুতরাং এই রক্তটা যদি তৎক্ষণাৎ না দেওয়া যায়, 10 ব্যাগ 12 ব্যাগে, আপনারা জানেন যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পর রক্তের জন্য রেডিও টেলিভিশনে আহ্বান জানানো হয়, সেখানে ছোট ব্যাগ রক্ত লাগে। হাসপাতাল ছাড়াও দাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করে রোগীদের সরবরাহ করছে দেশের বেশ কটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। রেড ক্রিসেন্ট, সন্ধানী, কোয়ান্টাম ফাউন্ডেশন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল রক্ত সংগ্রহে রাখছে বড় ভূমিকা। 13,20,000 ব্যাগের বেশি রক্ত সরবরাহ করতে পেরেছি। 5টি স্ক্রিনিং টেস্ট এবং 3 ফেজ ক্রস ম্যাচিং সম্পূর্ণ করেই আমরা রক্তগুলো সরবরাহ করে থাকি। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর তথ্য বলছে, রক্তের চাহিদার প্রায় 40%ই যোগান দেন রোগীর আত্মীয় স্বজনরা। 10 থেকে 15% আসে স্বেচ্ছাসেবীদের কাছ থেকে। এছাড়া পেশাদার রক্ত বিক্রেতাদের কাছ থেকে পাওয়া যায় 10 থেকে 15%। পূর্ণবয়স্ক মানুষ 18 বছর থেকে 50-55 বছর বয়স পর্যন্ত সুস্থতা সাপেক্ষে কোনো জটিল রোগে না ভুগলে বছরে 3 বারের কথা বলা হয়, অন্তত 2 বার রক্ত দিতেই পারেন। অন্যের জীবন বাঁচানোর লক্ষ্যে
রক্তদানের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে নিজের 18তম জন্মদিন উদযাপনের আহ্বান বিশেষজ্ঞদের। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। নকশিকাঁথা বাঙালির ঐতিহ্য ও প্রাচীন লোকশিল্প। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী সহ বিভিন্ন অঞ্চলে নকশিকাঁথার বেশ কদর ও সুনাম রয়েছে। এই কাঁথা দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। জামালপুর প্রতিনিধি আবুল কাশেম মুক্তার সহায়তায় রত্না জামানের রিপোর্ট। রঙিন কাপড়ে সুই-সুতোর বুননে নানান শৈলীতে তৈরি হয় নকশিকাঁথা। চাঁদ, সূর্য, গাছ, পাখি, মাছ, ময়ূর সহ বিভিন্ন নকশা করা হয় নকশিকাঁথায়। অনেক আগে থেকেই রয়েছে নকশিকাঁথার প্রচলন। গ্রামের নারীরা অবসরে একসাথে বসে সুখ দুঃখ হাসি কান্নার গল্প করতে করতে বানিয়ে ফেলেন নকশিকাঁথা। এক একটি কাঁথা সেলাইয়ে 1 বছরও লেগে যায়। নকশিকাঁথা তৈরির উপকরণ পুরনো শাড়ি, ধুতি অথবা থান কাপড়। প্রথমে কাঁথা তৈরির কাপড়ে পছন্দ মতো কিছু এঁকে নেওয়া হয়। তারপর সুই সুতা দিয়ে সেলাই করে বানানো হয় বাহারি নকশিকাঁথা। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, চট্টগ্রাম, কুষ্টিয়া, যশোর ও ফরিদপুর সহ বিভিন্ন অঞ্চলে নকশিকাঁথার কদর ও সুনাম রয়েছে। বাংলাদেশের বাইরেও বিক্রি করে থাকি এবং সারা বাংলাদেশ থেকেই আমার প্রোডাক্টের সাড়া পেয়েছি এবং আমার খুব আনন্দ লাগে, ভালো লাগে। ঐতিহ্যবাহী এই শিল্পের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন অনেক নারী উদ্যোক্তা ও কর্মী। প্রায় 2 লক্ষাধিক মানুষের জীবন ও জীবিকার সাথে নকশিকাঁথা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সারা দেশব্যাপী নকশিকাঁথার চাহিদার সৃষ্টি হয়, বিপুল পরিমাণ মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সেই কারণে জামালপুর জেলায় ব্র্যান্ডিং নির্ধারণ করা হয়েছে জামালপুরের নকশিকাঁথা বাংলাদেশের গর্বগাথা। গ্রামাঞ্চলে বিয়েতে উপহার হিসেবে নকশিকাঁথা দেওয়ার রেওয়াজ এখনো রয়েছে। রত্না জামান, একুশে টেলিভিশন। নেত্রী সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ব্যাপক গোলাগুলি, অন্তত 12 জন নিহত। শেষ করছি ধীরেন্দ্রনাথ দত্তের জন্মদিনের খবর দিয়ে। গণপরিষদ অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাব দিয়েছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। পরবর্তীতে আন্দোলনের সংগ্রামের ধারাবাহিকতায় বাংলা হয়েছিল রাষ্ট্রভাষা। 1971 সালে পাক বাহিনী হত্যা করেছিল ধীরেন্দ্রনাথ দত্তকে। 136তম জন্মদিনের জ্যোতির্ময় ব্যক্তিকে স্মরণ করছেন আদিত্য মামুন। এইসব পংক্তি শুধু ভাষা আন্দোলনই নয়, যুগে যুগে প্রেরণা হয়ে আছে বহুমাত্রিক আন্দোলন সংগ্রামে। ধীরেন্দ্রনাথ দত্তই বাঙালির প্রাণের ভাষা রক্ষায় প্রথম সোচ্চার হয়েছিলেন 1948 সালে। জন্ম 1886 সালে বাংলাদেশের কুমিল্লায়। কলকাতায় সুরেন্দ্রনাথ কলেজে পড়ার সময় যোগ দেন অসহযোগ আন্দোলনে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন সহ ব্রিটিশ বিরোধী কার্যকলাপের জন্য তিনি বেশ কবার গ্রেফতার হন। 1948 সালের 25 ফেব্রুয়ারি পাকিস্তানের রাজধানী করাচিতে গণপরিষদ অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাব দেন। বাংলায় কার্য বিবরণী লেখারও দাবি করেন ধীরেন্দ্রনাথ দত্ত। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রতিবাদী ভূমিকার জন্য পাক সরকারের রোষানলে পড়েন ধীরেন্দ্রনাথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে বিমানবন্দরে বিপুল সংবর্ধনা দেয়। মূলত সেখান থেকেই সূত্রপাত মহান ভাষা আন্দোলনের। 1952 সালের 21 ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার দাবিতে আন্দোলনে রক্ত ঝরে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ধীরেন্দ্রনাথ গণপরিষদের অধিবেশন বয়কট করেন। 1971 সালের 29 মার্চ গভীর রাতে 85 বছর বয়সী দেশপ্রেমিক রাজনীতিক ধীরেন্দ্রনাথকে হত্যা করে পাক বাহিনী আর এদেশীয় রাজাকার আলবদর। দাম দিয়ে কিনেছি বাংলা।
নানা কারণেই ধীরেন্দ্রনাথ দত্ত যেমন রাজনীতির মহান পুরুষ, তেমনি বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে তার অবদান দূর গগনের তারার মতো সমুজ্জ্বল। আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় প্রতিশ্রুতির অর্থ দেওয়ার তাগিদ শেখ হাসিনার। COP26 সম্মেলনে 4 প্রস্তাব। শ্রমিকদের বকেয়া বেতন না দিয়ে নারায়ণগঞ্জে কারখানা বন্ধ ঘোষণা, প্রতিবাদে সড়ক অবরোধ ও সভা সমাবেশ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের নিয়ম রক্ষার ম্যাচ আজ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।